এটা হচ্ছে শাহবাগ মেট্রো রেল স্টেশন। আর শাহবাগ মেট্রো রেল স্টেশনের পাশেই রয়েছে বারডেম জেনারেল হাসপাতাল। বারডেম জেনারেল হাসপাতাল পাশেই রয়েছে বঙ্গবন্ধু মেডিকেল। আর এদিকে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়া লাগে। সোহরাওয়ার্দী উদ্যান আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আর আমার হাতের যে বাম দিকে দেখতেছেন এটা হচ্ছে কিন্তু মানে বিভিন্ন ধরনের ফুলের দোকান। এদিকেও আছে, যেদিকে দেখা যাচ্ছে ডান দিকেও আছে, তবে বাম দিকের ফুলের দোকানটা বেশি। এখানে সকালবেলা নিয়ে বসে, এখন তো বিকাল টাইম, যে কারণে ফুলের দোকানগুলা খুব কম দেখা যেতেছে, ফুলের দোকান তেমন একটা নাই। আর এইখানে অনেক অনেক ফুল সকালবেলা এসে জমা হয় শাহবাগের এই মোড়টার মাঝে। আমি এখন সোহরাওয়ার্দী উদ্যান দেখানোর চেষ্টা করতেছি। এরপর দেখেন এখানে সামনেই রয়েছে কিন্তু শাহবাগ থানা। এই যে বাম দিকে, আমার হাতের বাম দিকে ওই যে শাহবাগ থানা। শাহবাগ থানা, এই শাহবাগ থানার পর থেকেই কিন্তু মানে সোহরাওয়ার্দী উদ্যান মানে অবস্থান করতেছে। সোহরাওয়ার্দী উদ্যান শাহবাগ থানার পর থেকে ওই, আর মানে বাম দিকে, আমার হাতের বাম দিকে শাহবাগ থানা ফোর থেকে শুরু হয় আমার হাতের বাম দিকে। আর এদিকে মানে ডান দিকে কিন্তু অনেক কিছু আছে। ডান দিকেও এই চারুকলা পরিষদ, ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা পরিষদ ডান দিকে। আর বাম দিকে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ডান দিকে চারুকলা পরিষদ, এই যে সামনের যে ডান দিকের গেটটা, এটা চারুকলা পরিষদ। আর বাম দিকে সোহরাওয়ার্দী উদ্যান। তারপর এখানে কিছু দূর যাওয়ার পরেই এই যে রিক্সাগুলো দাঁড়ানো আছে, এগুলো কিন্তু মানে যাত্রীগুলো নামাই দিছে। যাত্রীগুলো নামাইতে তারা দাঁড়িয়ে দিছে। এই যে বাম দিকের রাস্তাটা, এইদিকেই কিন্তু যাওয়া যায়। এবং এটা স্বাধীনতা জাদুঘর, এখানে মানে এইটাই জায়গাটা বলা হয় স্বাধীনতা জাদুঘর। মানে স্বাধীনতার সময় অনেক কিছু এখানে আছে। আর ওই যে ডান দিকে গেটটা দেখতেছেন, এটা হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরস্থান। জাতীয় কবি কাজী নজরুলের কবরস্থান এই যে গেটটার ভিতর দিকে। আর এই কবরস্থানের পাশেই রয়েছে কিন্তু মসজিদ। জাতীয় কবরস্থানটা এদিকে। আর ওই যে সাদা দেখতেছেন মসজিদ একটা দেখা যেত, সাদা সাদা রঙের যে সুনকাফ করা বিল্ডিংটা, ওটাই হচ্ছে মানে একতলা বিশিষ্ট একটা মসজিদ। ঠিক আছে। আর বাম দিকে হচ্ছে এই যে সোহরাওয়ার্দী উদ্যান দেখতেছেন, সম্পূর্ণ মানে এই গাছগুলোর ফোরেই কিন্তু মানে সম্পূর্ণ ফাঁকা জায়গা, এটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। আর আমার মাথার উপর যে দেখতেছেন, এই যে মাথার উপর যে দেখতেছেন, এটা ফ্লাইওভার নয়, এটা হচ্ছে মেট্রো রেল উপর দিকে যাতায়াত করে। যাই হোক, আমার বাম দিকে যে বাগানটা দেখতেছেন, মানে কোনো দোকানপাট কিচ্ছু না, এটাই হচ্ছে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান। আর সামনে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মোড়, যেটা আমরা রাজু ভাস্কর হচ্ছে বেশিরভাগ বলা হয়। তো আগে মানে এখন রাজু ভাস্কর কথাটা কিন্তু তেমন একটা মানে বলা হয় না, এখন বেশিরভাগ টিএসসির মোড় বলা হয়। সামনে হচ্ছে ওই রাজু ভাস্কর। যাই হোক, এখানে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস কিন্তু এই জায়গা থেকে শুরু হয়। এই আমি দেখাচ্ছি রাজু ভাস্কর্যটা, আমি দেখাচ্ছি। এই যে ডান দিকে যে দেখতেছেন ৪-৫টা মূর্তির মতো দাঁড়ানো ভাস্কর্য, এটি হচ্ছে রাজু ভাস্কর হিসেবে পরিচিত বেশিরভাগ। এই রাজু ভাস্কর্যের মানে ডান দিকেও বিশ্ববিদ্যালয় আর বাম দিকেও আছে, তবে রাজু ভাস্কর্যের বাম দিকে একটা গেট আছে, এটাও সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকা যায়। এই যে রাজু ভাস্কর্যের বাম দিকে, এই যে বাম দিকে, এইটা হচ্ছে মানে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকার গেট, এটা একটা গেট। তারপর আরও আমি দেখাইতেছি, আরও আমি ঢুকবো মেন গেটে। মেন গেটে দিয়ে। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেন ক্যাম্পাস, এই জায়গা থেকে শুরু হয়েছে। আর এখানে সামনেই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো রেল স্টেশন। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো রেল স্টেশন, এটা হচ্ছে লেখা দেখতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়। আর মানে ডান দিকে যে বিল্ডিংগুলো থাকবে, এগুলো হচ্ছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্পূর্ণ ক্যাম্পাস। ডান দিকে, আমার হাতের ডান দিকে যে ক্যাম্পাসগুলো সম্পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের। আর বাম দিকে হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যান। ওই যেখানে ডান দিকে কিছু মানে বিল্ডিং অবশ্য দেখা যায়। আর কিছু দূর সামনে কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের মানে মেন গেট, এটা মানে মেন গেট হিসেবে পরিচিত বেশিরভাগ, আমরা যতটুকু কলকাতা করে আর কি। আর ডান দিকে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং। এবং এই যে মেট্রো রেলটা কিন্তু মানে অনেক পরে করা হয়েছিল। এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে পরমাণু শক্তি কমিশন বিল্ডিং। আর সামনেই কিন্তু ওই মানে সোহরাওয়ার্দী উদ্যানের যে গেট, এই যে এখান থেকে কিন্তু ভিড় মানে প্রচুর গাড়িগুলো যানজট, কারণ এই জায়গার মাঝে অনেক
লোক না মানে নামে তো, যে কারণে সবাই মানে এখানে গাড়িগুলোর প্রচুর ভিড় থাকে। সবাই কিন্তু সোহরাওয়ার্দী ঢোকার জন্য এই গেটটারে কিন্তু মানে বেশি ঢুকে, এই গেটে কিন্তু যাত্রী সবচেয়ে বেশি থাকে। এটা মেন গেট। আমি এখন এই মেন গেট এখন ঢুকবো, এই যে গেট এখন নামতাছি আমি। নামার পরে আমি গেটে ঢুকতেছি, ঢোকার পরে আপনাদেরকে ভেতরের সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। আমি এখন ঢুকতেছি, এখন অনেক যানজট, অনেক গাড়ি, এগুলা মানে ডিঙ্গে যাওয়া অনেক কষ্ট, কারণ প্রচুর গাড়ি এখানে দাঁড়ায়। বিকাল টাইমটা যখন আসে তখন কিন্তু অনেকেই ঘোরার জন্য কিন্তু এই জায়গাটাকে মুক্ত খোলা স্পেস। আমি এখন ঢুকতেছি। ওকে, ওই যে আমি ঢুকলাম এখন। দেখেন এই যে ভিতরে যে ফিলারটা দেখতেছেন লম্বা, এটা কিন্তু এই জায়গায় কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন। এই জায়গাটি কিন্তু বিশাল এরিয়া, বিশাল এরিয়া। এখানে 12 তারিখ কিন্তু মার্চ ফর গাজা অনুষ্ঠান হয়েছিল। মার্চ ফর গাজা প্রায় 10 লাখ লোকের সমাগম হয়েছিল এই জায়গাটায়, অনুমান করা হচ্ছে। 12 তারিখ যে মার্চ ফর গাজা হয়েছিল, ওই জায়গাটিও অনুষ্ঠান হয়েছিল। আর এই যে ফিলারটা দেখতেছেন লম্বা করা সোজা ফিলারটা, এখানে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন। আমি যাইতেছি ফিলারের কাছে, তখন আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করবো। আর এই জায়গায় কিন্তু ওই যে আমার যে পিছন সামন চতুর্দিকে কিন্তু মানুষ মানে আছে। তবে এখানে মানে বড় বড় অনুষ্ঠান কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানেই কিন্তু অনুষ্ঠান হয়ে থাকে। আমি এখন বর্তমানে হেঁটে যাচ্ছি। যাওয়ার পরে আপনাদের আর ওই যে দেখাইছি বরাবর, এটা কিন্তু মেট্রো রেল স্টেশন। আমরা যে ফালে এলাম এই জায়গাটা কি, এখানে প্রচুর লোক বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন জায়গা থেকে আসে। আর আমি এখন যাইতেছি ফিলারের কাছে, তারপর গিয়ে আপনার ভিডিও দেখাইমো, চেষ্টা করবো। আমি ফিলারের কাছে এখন যাইতেছি। যাই হোক, এখানে একটা পানির ফোয়ারা আছে এই ফিলারটার কাছে। তে দেখেন এটা কিন্তু মানে পানির ফোয়ারাটা কিন্তু খুবই সুন্দর। এখানে অনেক মাছ আছে এই পানির মাঝে। এই পানিটার মানে খুবই পরিষ্কার, যে কারণে অনেক জাতের মাছ এখানে কিন্তু দেখার জন্য অনেক লোক এখানে ভিড় করে। ওই দেখেন তারা মানে মাছে দেখা যায় তো মানে পাথর আছে, খাওয়ান দিতেছে পাথর, মানে উপর দিয়ে এগুলো হাঁটাহাঁটি করছে। আর মানে অনেকেই কিন্তু খাবার টাবার দিতেছে মাছরে, মাছও খাবার টাবার খাইতেছে। মাছ মানে খাওয়ার জন্য আসে আর কি, তখন মাছগুলারে দেখা যায়, যে কারণে অনেকেই কিন্তু ওটা মানে দেখার জন্য কিন্তু অনেক বাচ্চা কাচ্চা নিয়ে বাবা মারা আসে, গার্জেনরা নিয়ে আসে ছেলে মেয়েদেরকে এগুলো দেখার জন্য। যাই হোক, আমি এই ফিলারটা দেখানোর জন্য এখন ভিতরে যাইব। মানে এটা কতটুকু উঁচা, এই মানে এটা অনেক জায়গা লিয়া কিন্তু এই যে এই পুকুরটা ফোয়ারাটা, এটা কিন্তু অনেক জায়গা নিয়ে। ঠিক আছে, আমি কিন্তু ফোয়ারাটার মধ্যখানে দাঁড়িয়েছি আমি। আর ওই যে দেখাচ্ছি এটা কিন্তু মেট্রো রেল স্টেশন। আমি যে ঢাকা ভার্সিটির মেট্রো রেল স্টেশনটা দেখাইলাম না, ওই যে মেট্রো রেল স্টেশনটা এটা। যাই হোক, আমি এখন মাঠটা দেখাইতেছি। এই মাঠেই কিন্তু 12 তারিখ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় অনুমান করা হচ্ছে প্রায় 10 লাখ লোক এখানে সমাগম হয়েছিল। আর প্রত্যেক দিন বিকালবেলা কিন্তু এই মানে মানুষ এখানে কিন্তু সমাগম হয় বিকালবেলা। প্রচুর মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে। মাছ টাছ অনেক কিছু আছে এই মানে ফোয়ারাটার ভিতরে। এটা মানে দেখতে আসলে মানে খুবই অবাক করা জিনিস। কিছু কিছু জিনিস সুন্দর করা হয়েছে, যে কারণে অনেকেই আসে। তো সোহরাওয়ার্দী উদ্যানটা দেখানোর জন্য কিন্তু মূলত আমি আপনাদের এখানে আসা। এটার অনেক ইতিহাস এবং ঐতিহ্য আছে, আমি আপনাদেরকে আস্তে আস্তে তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমি এখন ভিতরের দিকে যাচ্ছি, মানে এটার এরিয়াটা দেখানোর জন্য। আর মাছগুলো অবশ্য আজকে একটু কম দেখা যেতেছে, কারণ আমি মানে কিছু নিয়ে আসি নাই। অবশ্য খাবার না দিলে মাছগুলো আসে না। তারা খাবার দিতেছে একদিকে দিয়ে, আর মাছগুলো আসতেছে। তো খাবার দিলে অবশ্য মাছগুলো অবশ্য কাছে আসে আর কি, আর এমনি তেমন একটা কাছে আসে না। যাই হোক, তারপরে আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি এখন। এখানে কিন্তু মানে দর্শনার্থীরা যেমন আসে, তেমন বাইরের দেশের মানুষরা কিন্তু আসে। আমরা যতটুকু জানি, এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই জায়গায় কিন্তু ভাষণ দিয়েছিলেন এই ফিলারটার কাছে। ওই ফিলারটার কাছে এখন আমি যাইতেছি, আমি আপনার দেখানোর চেষ্টা করবো। আর এই যে মাঠটা, এই মাঠেই কিন্তু মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল 12 তারিখ। এই মাসের 12 তারিখ মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়েছিল। প্রায় অনুমান করা হচ্ছে প্রায় 10 লাখ মানুষ এই মাঠের মধ্যে মানে মানে জায়গা হয়েছিল আর কি, একটা অনুমান করা হয় আর কি। তো এটা বিশাল জায়গা নিয়ে কিন্তু আমি কিন্তু আসি ফোয়ারাটার কিন্তু মধ্যখানে আছি। আমি কিন্তু ফোয়ারাটার মধ্যখানে আছি। এখন চিন্তা করেন ফোয়ারাটা কত বড়, ডানে বামে চতুর্দিকে। আমি এখন মেইন যে ফিলারটা যেখানে মানে স্টেজ, ওই জায়গায় যাইতেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আর
এখানে কিন্তু মানে এখন আগে কিন্তু আরও অনেক বড় ছিল। এখন কিন্তু কিছু গাছপালা থাকার কারণে একটু সাইড হয়ে গেছে। এখন যে গাছপালা দেখা যেতেছে বিভিন্ন গাছপালা, এগুলো কিন্তু আগে ছিল না। এখন কিন্তু কিছু গাছপালাও নতুন মানে রোপণ করা হয়েছে, তো যে কারণে এই জায়গাগুলো কিছু একটু মানে ছোটো হয়ে আসছে এই সোহরাওয়ার্দী উদ্যানটা। তারপরে কিন্তু কম বড় না। সোহরাওয়ার্দী উদ্যান যারা আসছেন তারা অবশ্যই বলতে পারবেন। এটা সরাসরি না দেখলে বোঝার মতো না, এটা অনেক জায়গা নিয়ে কিন্তু বিস্তৃত। মানে কুলফার মতো না। আমি কিন্তু এই জায়গায় যাইতাছি ফিলারটা দেখার জন্য। ফিলারের সামনে এখন যাইতাছি। এইদিকে ফোয়ারার মানে ক্রস করে যাওয়া সম্ভব না। মানে মেইন সাইড নিয়ে যাইতে হবে। তো যাই হোক, এই যে গাছগুলো আছে না, এই গাছগুলো কিন্তু মানে নতুন করে লাগানো হয়েছে, যে কারণে এই গাছগুলো কিন্তু মানে সোহরাওয়ার্দী মাঠের ভেতরে এসে পড়ছে। এই যে কিছুক্ষণ পরে আমি দেখাইতেছি, এই যে গাছগুলার পরে কিন্তু একটা রোড গেছে। ওই দেখেন একটা রাস্তা, এখানে হুন্ডারা যাতায়াত করতেছে। ওই রাস্তাটা দেখেন, এই রাস্তাটাই কিন্তু মানে মানে শেষ সীমানা, সোহরাওয়ার্দী মাঠের শেষ সীমানা ধরা হয় এই রাস্তাটা। কি এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানের মাঠের শেষ সীমানা। মানে দুইও সাইডে দিয়া সোহরাওয়ার্দী উদ্যানের মাঠের দুই সাইডে দিয়ে দুইটা রাস্তা করা আছে। দুইটা রাস্তাতে এটা হচ্ছে একটা রাস্তা। আমি রাস্তাটা ওই যে রাস্তাটা, এটা হচ্ছে শেষ সীমানা। তে ওইটা হচ্ছে শেষ সীমানা, মানে এক সাইডের শেষ সীমানা কি। তে আমি এখন যাইতেছি, উপরে উঠতেছি। এখন এইদিকে যাইমু, এই ফোয়ারাটা অতিক্রম করবো। এখন ফোয়ারাটা অতিক্রম করার পরেই কিন্তু আমি ভিতরে ঢুকতেছি। অনেক লোক কিন্তু এখানে মানে ব্যবসা বাণিজ্য বিভিন্ন কিছু করতেছে। তে দেখেন ফোয়ারাটা শেষ মতো এখন দেখেন। আমি কিন্তু প্রথমে ছিলাম কিন্তু মানে মধ্যখানে ছিলাম। মানে এই যে রাস্তাটা গেছে না, এই রাস্তাটা কিন্তু শেষ মাথা। এই যে রাস্তাটা আমরা দেখাইছি আবার পুনরায়, এই রাস্তাটা শেষ মাথা। আর এই শেষ মাথার ওই জায়গা থেকে মানে ওই যে আমি যে বরাবর ধরছি ক্যামেরাটা, একবারে শেষ মাথা। ওই এই যে এই জায়গাটা শেষ মাথা, এই জায়গাটা হচ্ছে সৌরদিনের শেষ মাথা। আর এই যে ডান দিকে অনেক জায়গা লিয়া, এই জায়গাটা হচ্ছে মানে এই রোডটা করছে শেষ মাথা নিয়ে, এই একটা রোড করছে। আর ওই পাশের শেষ মাথায় কিন্তু এরকম একটা রোড আছে, মানে দুইটা রোড করা আছে। মাঠের দুই পাশে দুইটা রোড করা আছে। তো যাই হোক, আমি এখন উপরে উঠতেছি। উপরে ওঠার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু মানে এই যে মানে এটার সাথে কিন্তু আরও ছোটো ছোটো ফোয়ারাও কিন্তু সাইডে বাইডে সেটিং করা আছে। এই যে এটাও একটা ছোটো মোটো একটা ফোয়ারা, এটার মাঝেও কিন্তু মানে মাছ চাষ করা হচ্ছে। মাছ আছে এখানের মাঝেও। এটা ছোটো ছোটো আঁকি একটু, আর বড় একটার পাশাপাশি ছোটো ছোটো আর কয়েকটা জলাশয় এইরকম আছে। মানে ফানির ফোয়ারা মানে সুন্দর করে দেওয়া আছে। মানুষ এখানে আসে প্রচুর, তারা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। প্রত্যেকটা দিন এভাবে অনবরত মানুষ আসে এই সোহরাওয়ার্দী উদ্যান দেখার জন্য। তো যাই হোক, আমি মানে এক মাথা থেকে এক মাথা, মানে এত বড় মাঠ, মানে দেখোই সম্ভব। দেখেন কত দূর ফানি, এই ফানি একটা মানে কত মানে অনেক দূর। দেখছেন এক মাথা থেকে এক মাথা কতটুকু দূর, চিন্তা করেন কত বড় সোহরাওয়ার্দী উদ্যানটা। তে যাই হোক, এটা হচ্ছে মানে একটা শেষ মাথা। আর ওইদিকে তো মানে কতটুকু সময় লাগবে তো বুঝিনি, তো কতটুকু বড় জায়গা লইয়া এটা তো অনুমান করতে পারতেছেন। আর যাই হোক, আমি এখন উপরে উঠবো মানে সোহরাওয়ার্দী উদ্যানের যে মেইন যে স্টেজটা, যে স্টেজে মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, এই জায়গার মধ্যে আমি উঠতেছি। আর এই জায়গাটা কিন্তু রেস কোর্স ময়দান তখনকার সময় বলা হতো, রেস কোর্স ময়দান। যাই হোক, আমরা অনেক সময় বইয়ের মাঝে পড়ছি 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেস কোর্স ময়দানে ভাষণ দিয়েছিলেন। কিন্তু অনেকেই জানেন না রেস কোর্স ময়দানটা কোন জায়গাটা। রেস কোর্স ময়দান মূলত এই সোহরাওয়ার্দী উদ্যানকে বলা হয় রেস কোর্স ময়দান। এটা অনেকেই জানে না, তো এটা জানা দরকার আছে, কারণ রেস কোর্স ময়দানই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান। ঠিক আছে, আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি, উপরে ওটা দেখাইতেছি। আর এখানে কিন্তু শুধু মানে 7ই মার্চের জন্য বিখ্যাত নয়, এটার মাঝে অনেক কিন্তু মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা জাদুঘর আমি আপনার দেখাইছিলাম একটু আগে, এই স্বাধীনতা জাদুঘর অনেক স্মৃতিও কিন্তু এখানে মানে ধারণ করা হয়েছে। যেমন বিভিন্ন চিত্রকর্ম, বিভিন্ন কিছু সাজানো হয়েছে। আমি উপরে উঠতেছি, দেখাইতেছি। অনেক জায়গার মানুষ এখানে কিন্তু আসছে, মানে একই মানে এলাকার না, অনেক জায়গা বিভিন্ন দিক থেকে মানুষ আসে, প্রতিদিন মানুষ আসে। আমি এখন সিঁড়ি দিয়ে উপরে উঠবো, তারপর আপনাদেরকে
দেখানোর চেষ্টা করবো। আর মানুষ প্রত্যেকেই কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে আসে, কারণ হচ্ছে এটা ঢাকা শহরে খোলামেলা এরকম আর কোনো জায়গা নাই, এরকম আর খোলামেলা কোনো জায়গা নাই, যে কারণে বাচ্চারা চলাফেরা করতে পারে না। বাচ্চাদের সুবিধার জন্যই কিন্তু মানে মা বাবারা নিয়ে আসে, বিভিন্ন মানে জায়গা থেকে নিয়ে আসে, কারণ এখানে ঘোরার মতো খোলামেলা স্বাচ্ছন্দ্য, খেলাধুলা সব কিছু করতে পারে। মানে খেলাধুলা করার মতো একটা মাঠও পায়। তারপর মনে করেন মানে বাচ্চাদের মনটা প্রফুল্ল থাকে। এখানে কিন্তু গার্জেনরা মানে স্বাচ্ছন্দ্যে নিয়ে আসতে পারে। এরকম একটা মাঠ আসলে থাকা অনেক কিছু। ঢাকা শহরের ভিতরে তো মাঠ বলতে গেলে এখন আর নাই। সম্পূর্ণ মাঠ এগুলা সব বিল্ডিং এবং বাসাবাড়ি করে বুকিং করে নিছে। এরকম মাঠ পাওয়া মুশকিল, যে কারণে বেশিরভাগ গার্জেনরা কিন্তু এই জায়গায় ঢাকা শহরের মুক্ত বাতাসে ঘোরার জন্য কিছু সময় এখানে অবস্থান করে। যাই হোক, আমি এখন ভিতরে মানে দৃশ্যটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু কিছু চিত্রকর্ম আছে দেওয়ালের মাঝে পেন্টিং করা, ওইগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমরা কিছু সামনে দেখতেছি একটা সবুজ রঙের একটা আবু সাইদের একটা ছবি দেখা যেতেছে, ওয়ালের মাঝে পেন্টিং করা। ওয়ালের মাঝে পেন্টিং, বিভিন্ন লেখা দেওয়ালের মাঝে আছে, এগুলো সবটা দেখানো যেতেছে না। তবে ওই যে ছবিটা দেখতেছেন, এটা হচ্ছে আবু সাইদের, এখানে পেন্টিং করা ছবি আছে। তারপর এখানে হচ্ছে এই যে উপরে দেখতেছেন যে চিত্রকর্মগুলা, এগুলো কিন্তু মানে ক্যামেরার মাঝে ধরবে না। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি। আমার দেশ তোমার দেশ, গর্ব গর্ব আবারও মোদের বাংলাদেশ। আচ্ছা, যাই হোক, এটা মানে তারা স্লোগান আর কি। এই যে দেখেন চিত্রকর্মগুলা, এটা কিন্তু শুরু করছে কিন্তু 1947 সাল থেকে ধরে, মানে এই জায়গা থেকে শুরু হয়েছে 1947 সাল থেকে ধরে একবারে 1971 সাল পর্যন্ত গিয়া লাগছে। ওই ডান মাথাতে, ওই শেষ মাথার মধ্যে লাগছে গিয়া 1971 সাল। মানে 1947 না, আরও আগ থেকেই ধরা হইতেছে। 1947 আরও আগ থেকে মানে 1947 পর থেকে পাকিস্তান পিরিয়ডের পর থেকে কী কী ঘটনা ঘটছে সম্পূর্ণ ঘটনা তুলে ধরা হয়েছে এই চিত্রকর্মের মাধ্যমে। এই চিত্র এইখান থেকে শুরু হয়েছে 1947 সাল থেকে ধরে কী কী ঘটনা ঘটছে, প্রত্যেকটা ঘটনা একের পর এক, স্টেপ বাই স্টেপ মানে তুলে ধরা হয়েছে এই চিত্রকর্মের মাধ্যমে। আর এই জায়গা থেকে ধরে একবারে মানে পুরা 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত মানে সম্পূর্ণ স্ট্রাকচারগুলা মানে সুন্দর করে তুলে ধরা হয়েছে। আপনারা জুম করে ভালো করে দেখতে পারবেন, এমনি অবশ্য অনেক কিছু দেখা সম্ভব না। তারপরও আর অনেকেই কিন্তু এখানে মানে ছবি টবি বিভিন্ন কিছু তুলতেছে, ঠিক আছে। আর এখানে একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে, এখানে জোয়ার আসর বসে, ওই যে পোলাপানে এই যে বিভিন্ন জিনিস খেলায় ওই টাকা দিয়া, এই যে কুকের বোতল আছে ওইগুলোর মাঝে ওই মানে কিতা করে, আর এই মানে জোয়া খেলার একটা কিতা আর কি। তবে এইগুলো প্রশাসনের উচিত এগুলোর প্রতি দৃষ্টি দেওয়া, কারণ হচ্ছে মানে এখানে কিছু দূর পরপরই এই ধরনের খেলার তারা আয়োজন করে। এই মানে 3টা বল তা দেয় 20 টাকা করে, 3টা বল 20 টাকা করে। আর যদি 3টা মানে তারা ফালাইতে পারে তাহলে নাকি মানে কীভাবে কী করে আর কি। তো যাই হোক, মানে এইগুলা কিন্তু জুয়া খেলা, এগুলো কিন্তু আসলে নিষেধ করা আমাদের দরকার আমি মনে করি। এই যে বাচ্চাগুলা দেখছেন বাবার সাথে আসছে, তারা মানে খুবই আনন্দ এখানে। সবাই কিন্তু মানে এই এখানে আসেই কিন্তু একমাত্র ক্রীড়া করার জন্য। তো যাই হোক, এটা এফেক্টিভ না। সবচেয়ে বড় হতে হলে আমি যতটুকু পারি আপনাদেরকে দেখানোর মানে চেষ্টা করতেছি। তে এটা এফেক্টিভ না। সবচেয়ে দুঃখ লাগে কি একটু ওই মানে এগুলা প্রশাসনের নজর দেওয়া উচিত এবং দেখা উচিত যে এখানে কে কী করে না করে সব কিছু মানে দেখভাল করা দরকার। কারণ এটা তো শুধু একটা মানে ছেড়ে দিলে হয় না। এখানে প্রশাসনের কোনো লোক আমি মানে দেখতে পাই নাই, কারণ না দেখার কারণে কিন্তু এই সমস্ত জোয়ার আসর তারা নিয়ে বসে। তো যাই হোক, এই বাচ্চাগুলো কিন্তু খুবই এক্সাইটেড, কারণ তারা এখানে স্বাধীনতার অনেক কিছু জানার জন্য এখানে আসছে। আর এই যে জুয়া খেলে তারা খেলে কিন্তু পরিবেশ নষ্ট করতেছে। এগুলা মানে যুবক ছেলেদেরকে বিভিন্নভাবে দাবিত করতেছে। আর এই দেখেন টিকটক যারা করে, টিকটক মানে দেখেন, চিন্তা করেন মা পর্যন্ত মেয়েরে টিকটক শেখায়। চিন্তা করেন মা মেয়ে নিয়ে কি আল্লাহ জানে না, দুইও বোন কি বলবেন।
তো এই যে টিকটক মানে করা পার্টি এগুলো কিন্তু এখানে অভাব নাই। তো যাই হোক, এই যতটুকু পারি আমি দেখানোর চেষ্টা করছি। আর ভিতরের যে দৃশ্যগুলা, এখানে তো আমি আপনাদেরকে বললামই 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত, মানে এটার কিতা কি আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। আমি বাকি জায়গা দেখাইলাম, এখন এই জায়গা থেকে শুরু। আর এটা সম্ভবত 1966 6 দফা আন্দোলন, ওই শেখ মুজিবুর রহমান যে ভাষণ দিয়েছিল, এটা সম্ভবত 66 6 দফা আন্দোলন। আর এখানে হচ্ছে এই গুল বৃত্তটা, এখানে কিন্তু অনেকেই বসে। তো ওই জায়গাটা হচ্ছে 66 6 দফা আন্দোলন, 1966 সালের 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলনে শেখ মুজিবুর রহমানের যে ভূমিকাগুলো ছিল ওইটা তুলে ধরছে আর কি। আর এখানেও আরও অনেক এই যে অনেকের স্মৃতিচারণ বিভিন্ন কিছু এখানে তুলে ধরা হয়েছে। এখানে সরাসরি না দেখলে কিছু বোঝার মতো না, কারণ ক্যামেরার মাঝে সব কিছু ফোকাস করা যায় না। তারপরে আমি যতটুকু পারছি আমি তুলে ধরার চেষ্টা করছি। আপনারা জুম করে দেখলে অনেক কিছু দেখতে পারে, এবং বিভিন্ন কিছু লেখাও আছে কিন্তু, মানে বিভিন্ন কিছু লেখা আছে, মানে জুম করে দেখলে ধরতে পারবা এটা বিভিন্ন কিছু। আর এটা হচ্ছে ওই যে শেখ মুজিবুর রহমানের এই যে প্রতিচ্ছবিটা, এটা হচ্ছে 69-এর মানে গণঅভ্যুত্থানের, সম্ভবত 69-এর গণঅভ্যুত্থানের ভাষণ এটা। আগেরটা যেটা দেখাইছি এটা হলো গিয়া 66, এটা 69-এর। আর 69 হবে, দেখি এখানে কি লেখছে, স্বাধীন এবারের না 69, এটা হলো গিয়া এই কিতা 7ই মার্চের ভাষণ। এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। না, এটা ঠিক আছে, এটা হচ্ছে এই মানে 71-এর, ঠিক আছে, 71-এর 7ই মার্চ। আর আগে যেটা দেখাইছি এটা লেগে 66-র 6 দফা আন্দোলনের কিতা। তো যাই হোক, এটা হচ্ছে মানে 1971 সালের এটা। আর এটা হচ্ছে মানে আমরা যে মেজর জিয়াউর রহমান সহ যারা আছে, মানে যারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল, হ্যাঁ, মহিলারাও আছে দেখা যায়, মহিলারাও যে যুদ্ধ করছে। তারপর আরও যারা উসমানী সহ, মেজর জেনারেল জিয়াউর রহমান তারা সহ, এই যে উসমানীর মুস দেখলে চেনা যায়, এই যে যুদ্ধ, ওই যে সাইন নেতা, তারা হচ্ছে ছান নেতা এগুলা। আর এটা হচ্ছে উসমানী এবং মেজর জিয়াউর রহমানের হচ্ছে এইটা। আর আগেরটা হচ্ছে আগে যে দেখাইলাম, এটা হচ্ছে ছান নেতা, এটা হচ্ছে মেজর জেনারেল আতাউল উসমানী, আর হচ্ছে জিয়াউর রহমান, আর ওইটা হচ্ছে ছান নেতা। আচ্ছা, যাই হোক, আর এটা হচ্ছে এটা হচ্ছে মুক্তিযুদ্ধের শেষ মুহূর্তে যারা আত্মসমর্পণ করেছিল, মানে আত্মসমর্পণের দলিল, জেনারেল নিয়াজি, তারপর জগদীশ সেন অরোরা, জগদীশ সেন অরোরার কাছে যে ভারতের যে জগদীশ সেন অরোরার কাছে যে দস্তখত দিছিল, পাকিস্তানের নিয়াজি যে সারেন্ডার করছিল, মানে বাংলাদেশের যে আত্মসমর্পণের দলিল, এটা লেখা আছে আমার সোনার বাংলা, আমি তোমার মানে দিন। কিন্তু তারা মানে কিতা করছিল, এরপরে দিয়ে কিন্তু যখন দস্তখত দিলাইছে, স্বাধীন হয়েছে বাংলাদেশ, ওই তখন হয়েছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, ওই যে লেখা আছে দেখেন ডান দিকে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, মানে এই দস্তখত দেওয়ার পরেই কিন্তু বাংলাদেশ নামের দেশ। এই যে টিকটক করতেছে, দেখছেন অবস্থা, টিকটক বাহিনী, ছেলে মেয়ে সবাই টিকটক বাহিনী, এরা সাজু এইগুলা। এরা আসলে কোনো ইতিহাস দেখার জন্য না, এরা আসে, এরা মানে যত কিতা আছে না, এরা আর কি স্টাইল আর কি কাহিনী, হায় রে ঠিক ফরবো না মরবো ঠিক নাই, এ উল্টা যে ঘুরতেছে কোনটা ফরবো তাও জানে না। তো যাই হোক, এটা আমি দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে মানে স্বাধীনতা স্বাক্ষরের পরেই কিন্তু দেশ কিন্তু মানে স্বাধীন হয়, তারপর বাংলাদেশ নামে একটা দেশ নতুন জন্ম নেয়, এই জন্য এটাকে বলা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। যাই হোক, অনেক কিছু লেখা আছে। তারপরে দলিলের যে ওই যে মানে কিতাবগুলো আছে, ইউনেস্কো থেকে কত সালে স্বীকৃতি দিয়েছিল, এটার কাহিনীও লেখা আছে 2006 সালে, নাই কত সালে এটা, 2016 নাকি। যাই হোক, এটা মানে আমি দেখতেছি না, ক্যামেরা আমি দূর থেকে ধরছি তো দেখতেছি না, আপনারা মানে কোনো সময় আসলে দেখতে পারবেন অনেক কিছু, অথবা জুম করে দেখে নিন, জুম করলে সব কিছু দেখবেন। আমি ক্যামেরা দূর থেকে করছি যে এখন সবটা দেখা যাচ্ছে না। আর ওই যে জায়গায় মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণ দিয়েছিলেন, ওই যে মানে ফিলারটা, এইটার মাঝে কিন্তু উনি দাঁড়াইয়া ভাষণ দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, একেবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ওই এই জায়গাতেই উনি কিন্তু মানে
স্বাধীনতার ডাক দিয়েছিলেন। আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আমি আরও দেখানোর চেষ্টা, আর এই যে এটা হচ্ছে পিছনের অংশ, না এটা হচ্ছে মানে এটাও মানে ফানি সব কিছুই মানে আমি তো প্রথমে দেখালাম এক সাইডের, আর এটা হচ্ছে আরেকটা সাইড। এটা হচ্ছে যেখানে উনি ভাষণ দিয়েছিল, এই সাইডটা হচ্ছে যে এটা কিন্তু পেছনের অংশ। পিছনেও কিন্তু এরকম একটা ফোয়ারা আছে, সামনেও আছে পিছনেও আছে, দুই দিকেই আছে। তাই আমি এখন দেখানোর চেষ্টা করতেছি। আর এখন তো দেখাইলাম দিনের বেলা কীরকম লাগে, আমি রাত্রেও দেখানোর চেষ্টা করব, রাত্রেও কীরকম লাগে এটাও দেখানোর চেষ্টা করতেছি। যাই হোক, আপনারা তো দিনের বেলা দেখাইলাম এই জায়গাটা কীরকম, আমি রাত্রেও দেখানোর চেষ্টা করবো। এই যে ফিলারটা, এটা মানে কীভাবে কতটুকু জায়গা নিয়ে, কিন্তু এটা অনেক উঁচা করে দিছে, প্রায় 15-20 তলার মতো উঁচা হবে। এটা কীভাবে করছে কি মানে আল্লাহ জানে। এটা গ্লাস সম্ভবত, সম্পূর্ণ না কি জানি কীভাবে করছে। ভিতরে কিন্তু লাইটিং করা, ভিতরে লাইটিং করা, আর চতুর্দিকে দেওয়া সিস্টেম, ভিতরে লাইটিং আছে, বাইরেও লাইটিং করা আছে, যেখানে অনেক দূর থেকেও দেখা যায়। চতুর্দিকে এটার চতুর্দিকে কিনারাগুলা ফাঁকা রাখছে, চতুর্দিকের কিনারাগুলা ফাঁকা রাখছে। মানুষ এখানে দাঁড়িয়ে দেখতেছে, ছবি তুলতেছে, অনেক কিছু, এবং ইতিহাস সম্বন্ধে তারা জানতেছে, ইতিহাস সম্পর্কে তারা জানতেছে যে কিভাবে এখানে কিন্তু অনেক কিছু মানে জানার অনেক কিছু আছে। যদি চিত্রকর্মগুলো আমরা ভালো করে দেখি তাহলে কিন্তু অনেক কিছু আমরা জানতাম পারবো। তো যাই হোক, এইটা মানে আমার মনে হয় 20 তলার মতো উঁচা হবে, এইরকম হবে, অনেক উঁচা কিন্তু এই জায়গা, এইটা খোঁড়া হয়েছে এই জায়গাটা, যাতে অনেক দূর থেকে দেখা যায়। এই কারণেই কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে এটা কিন্তু খোঁড়া হয়েছে। আর এটা কিন্তু পূর্বে রেস কোর্স ময়দান নামে পরিচিত ছিল, পরবর্তীতে সোহরাওয়ার্দী উদ্যান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। যাই হোক, আমি যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি। আমি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবো, সন্ধ্যা পর্যন্ত আজকে থাকবো। তো আমি সন্ধ্যার দিকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা সঙ্গে দেখেন। আর বিশেষ করে এখানে সবাই কিন্তু মানে আসে জার্জির মানে কিনা করার জন্য, মনের প্রফুল্ল এবং শান্তির জন্য। এখানে কিন্তু মানে অনেক জায়গার থেকে লোক আসে। ঢাকা শহরের মধ্যে খোলামেলা জায়গা থাকলে এই জায়গাটি আছে, মানে এই সোহরাওয়ার্দী উদ্যান। এখানে খেলাধুলা করার জন্য বাচ্চাদেরকে নিয়ে আসে, এবং বিভিন্ন ইতিহাস মানে জানার জন্য, দেখার জন্য নিয়ে আসে গার্জেনরা। আর দেখাইতেছি রাত্রে যে দৃশ্যটা, রাত্রেও কিন্তু এই জায়গা সুন্দর দেখে, রাত্রেও কিন্তু অনেক মানুষ থাকে। সন্ধ্যা মানে 8টা-9টা পর্যন্ত মানুষ এখানে অবস্থান করে। আর কারণ এখানে প্রচুর বাতাস, প্রচুর বাতাস, বাতাসের মাঝে মানে বসতে আলাদা একটা আরাম লাগে। এই যে মানে বাতাসের মাঝে দেখেন রাত্রের দৃশ্যটা এখন দেখাইতেছি। রাত্রে কিন্তু এটা সম্পূর্ণ লাইট থাকে, অনেক দূর থেকে কিন্তু এই জায়গাটা দেখা যায়। রাত্রে কিন্তু এটা দেখা যায় অনেক দূর থেকে। বিশেষ করে আমরা অবশ্য অনেক কিছু মানে মানি, অনেক কিছু একবার কিতা করি না। এখানে কিন্তু কিছু ছেলেরা যে স্কেটবোর্ডিং করে, কোন সময় জানি উপরে এই পুরি জায়গায় ফাল দেয়, এগুলো কিন্তু একটু ভয় করে। রাত্রে উঠে এরা বুঝে না। এই দেখেন রাত্রের দৃশ্যটা দেখেন, আমি চতুর্দিক ঘুরাই দেখাইতেছি। রাত্রের দৃশ্যটা দেখেন। রাত্রে এখানে কিন্তু লাইটিং বাইটিং করলে কিন্তু সুন্দর হইতো, কিন্তু মানে এগুলো আসলে প্রশ্নে গুরুত্ব দেওয়া উচিত। এগুলা একটু লাইটিং বাইটিং করলে একটু সুন্দর লাগতো। মানুষ অন্ধকারের মাঝে কিন্তু এখানে বসা, প্রচুর মানুষ, চতুর্দিকে লাইটিং আছে অনেক দূরে, এগুলা কোনো ফোকাস করে না। আর একটা জিনিস আমি আপনাদের দেখাইতেছি, একটা মেয়ে এখানে দেখলাম দাঁড়ায় রয়েছে। মেয়েটা দাঁড়াইছে যে মানে ফিলারটার উপরে দাঁড়াইছে, তার কি আর কোনো জায়গা ছিল না? এত উঁচার মধ্যে উঠটা দাঁড়ানোর দরকারটা কি তা? দেখেন আমি দেখাই যাচ্ছি, ওই যে দেখতেছি, এই দেখেন মেয়েটা এখানে উপরে দাঁড়ায় রয়েছে। এটার উপরে দাঁড়ানো কি ধরা পড়ছে? এটার নেম প্লেট, এটা মানুষের নাম ছিল। এটা অবশ্য মানে 5ই আগস্টের পরে ওই নামগুলা মানে তারা ব্যাঙ্গে ডেঙ্গে সব শেষ করে দিছে, যে কারণে নামগুলা দেখা যেতেছে না। এই নেম প্লেটের উপরে এই মেয়ে উঠতে এগুলা দেখে মানুষ, এখানে উঠতে এই নেম প্লেট মানে না উঠলে কি দেখা যায় না? নেম প্লেট উঠতে দেখা লাগে। এটা মানুষের আসলে মনের মাঝে এগুলা মানে এগুলো রুচিশীলের তো দরকার আছে। যাই হোক, এটা কিন্তু ঠিক না আসলে। অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম, ভালো থাকবেন। আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। খুদা হাফেজ, ভালো থাকবেন।